নির্বাচন ছাড়া বিকল্প কি আছে? রাজনীতি মানেই তো মতপার্থক্যের ব্যাপার। নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের উপর আমরা দেখেছি এক ধরনের নির্বাচনী চাপ তৈরির চেষ্টা করছিল রাজনৈতিক দলগুলো। যদিও বারবার আমরা দেখছি নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার তারা আসলে শুরু থেকে যেটি বলেছেন সেই বিষয়ে একেবারেই অনড় অবস্থানে আছেন। আবার তাদের রাজনৈতিক দলগুলোর এই দাবির মাঝেও এখন আমরা এক ধরনের বিরাট মতপার্থক্য দেখতে পাচ্ছি। তার মানে কি নির্বাচন এবং সংস্কারের মাঝের যে দূরত্ব সেই দূরত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে? দূরত্ব বাড়েওনি, দূরত্ব কমেওনি, দূরত্ব আগের মতোই আছে। শুধু আমরা বলবি কথার মারপ্যাচ চলছে আর সরকার নিজের গুরুত্বটা কমাচ্ছেন। এই গুরুত্বটা কমাচ্ছে এই কারণে যে সরকার যদি এই কথাটা প্রথম থেকে বলে তার পজিশনটা যদি স্ট্রিক্ট রাখতেন তাহলে কিন্তু মানুষ বুঝতো যে আমাদের হাতে 1.5 বছর সময় আছে। যে কারণে আমরা বাসদসহ সমস্ত রাজনৈতিক দলগুলো এই কথাই বলেছিলাম, একটা রোড ম্যাপ ঘোষণা হোক, জনগণের সামনেও একটা পরিষ্কার থাকবে যে কতদিনের মধ্যে সরকার কাজটা করবে। সরকারের একটা দায়বদ্ধতা থাকবে যে আমরা যেহেতু একটা রোডম্যাপ ঘোষণা করেছি আমাকে এর মধ্যেই কাজটা শেষ করতে হবে। সেই কাজটা কিন্তু করা হয়নি। এক একজনে এক এক কথা বলে তারা কি একটা পরিকল্পিত কনফিউশন তৈরি করেছেন নাকি তারা নিজেরা কনফিউজ ছিলেন? এটা একটা প্রশ্ন এসে যায়। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন ছাড়া বিকল্প কি আছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার যদি একটা আইনি ধারাবাহিকতা বজায় রাখতে চায় তাহলে নির্বাচনের মধ্য দিয়ে তো একটা পার্লামেন্টে তাকে যেতে হবে। সেই পার্লামেন্টে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ের কাজগুলোকে বৈধতা দিতে হবে। তা না হলে তো একটা গায়ের জোরের সরকার, সেটা জনতার গায়ের জোর হোক অথবা অন্য কারো জোর হোক, এটা মেটিকুলাসলি ডিজাইনড হোক অথবা স্পন্টেনিয়াসলি মুভমেন্ট হোক, যেটাই হোক, এই সরকার আসলে সেটি তো সেই সময়টাতে তো সব রাজনৈতিক দল একমত ছিল। প্রশ্নটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয় নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন নেই তখন দেশটা কিভাবে চলবে তা নিয়ে। যখন আওয়ামী লীগ ছিল, যখন 15টা বছর এদেশের নির্বাচন বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি, প্রশাসন বলি, সমস্ত কিছুকে একটা ক্রনি ক্যাপিটালিজমের নামে একটা পারিবারিক পুঁজিতন্ত্রের মতো করে কুক্ষিগত করে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ ছিল। 2 ধরনের প্রতিরোধ ছিল। একটা ছিল জনতার দিক থেকে, আরেকটা ছিল ধনীদের আভ্যন্তরীণ যে কোন্দল থাকে, যে সরকার সমর্থিত ব্যবসায়িক গোষ্ঠী আর সরকারের দ্বারা নিপীড়িত ব্যবসায়িক গোষ্ঠী, তাদের কি একটা কোন্দল ছিল না? এটা আমলাদের মধ্যেও ছিল। সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে যে সমস্ত আমলারা ফুলে ফেপে উঠেছিলেন আর যারা বঞ্চিত হয়েছিলেন তাদের মধ্যে। এটা কি পুলিশের মধ্যে ছিল না? ফলে এটার একটা সমস্ত জায়গায় ক্রনি ক্যাপিটালিজম এবং ক্রনি এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে আর একটা লড়াই ছিল তাদের। আর জনগণের ছিল দ্রব্যমূল্য আকাশচুম্বী, শ্রমিকের মজুরি ন্যায্য মজুরি পাচ্ছে না, কৃষক ফসলের দাম পায় না, শিক্ষার ক্ষেত্রে অরাজকতা এবং শিক্ষা শেষে কাজ না হওয়া, এবং তারপরে ছিল আমাদের নারীদের জীবনে নানা ধরনের বঞ্চনা, আমাদের আদিবাসীদের জীবনের সমস্যা, পাহাড়িদের জীবনের সমস্যা, মানে সমস্ত সমস্যা, অল রোডস লিডস টু রোম, সেরকম সমস্ত সমস্যা কেন্দ্রীভূত হয়েছিল একটা দাবিতে যে এই সরকার ক্ষমতায় থাকলে আমাদের উপর বোঝা চাপতেই থাকবে। সেটা মেট্রো রেলের মতো একটা উন্নত প্রযুক্তি নিয়ে এসে বর্ধিত ব্যয়ের বোঝা চাপানো, অথবা ওই টানেল তৈরি করার মধ্য দিয়ে টাকা টানেল দিয়ে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাই ঘটুক, বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে বড় বড় লুণ্ঠনের এই বোঝাটা জনগণের উপর চাপতেই থাকবে। সেখান থেকে একটা সাধারণ ঐক্যমত হয়েছিল যে এই সরকারের অবসান চাই। কিন্তু সরকার তো চলে গেল, পরবর্তীতে রাষ্ট্রটা কীভাবে পরিচালিত হবে তা নিয়ে কি মতপার্থক্য থাকবে না? রাজনীতি মানেই তো মতপার্থক্যের ব্যাপার। এখন এই মতপার্থক্য কি যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করব? মতপার্থক্য কি যুক্তি দিয়ে আমরা খণ্ডন করব? মতপার্থক্য কি গায়ের জোরে দমন করব? প্রশ্নটা এখানে। একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে লুণ্ঠন করে এবং দমনপীড়ন চালায়। তো যখন অর্থনৈতিক লুণ্ঠন এবং দমনপীড়ন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা চলে, সেই দলটাকে তখন আমরা ফ্যাসিস্ট দল বলি।